প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি এই লকডাউনে তোমরা বাড়িতেই আছো এবং খুব ভালো আছো। আমি আজও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আমার ক্লাসে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজ আমি নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে তোমরা ঝটপট বই বের করো এবং খাতা নিয়ে আমার সাথে ক্লাসটি উপভোগ করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বাংলা বিষয়ের যে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে বাংলা দ্বিতীয় পত্রের, সেটি হচ্ছে নত্যবিধান। তাহলে দেখো সেটি কি? নত্যবিধান। আমরা আজ এই বিষয়টা নিয়ে আমরা তোমাদের সামনে আলোচনা করব। আমরা সবাই জানি যে বাংলা ভাষায় মূর্ধন্যের ব্যবহার নেই, অথচ এই মূর্ধন্য কিন্তু আমরা সচরাচর বিভিন্ন বানানে আমরা দেখতে পাই যে এই মূর্ধন্যের ব্যবহার আছে। এই মূর্ধন্য তোমাদের জটিলতা থাকে যে কোথায় দন্তান্ন বসবে এবং কোথায় মূর্ধন্য বসবে। এই সমস্যা দূর করার জন্য আমি তোমাদের জন্য আজকে একটি ছন্দে একটি ক্লাস নেব। আমি আশা করি তোমরা খুব উপভোগ করবে আমার ক্লাসটি। আমি প্রত্যেকটির সাথে একটা ছন্দ করে দিয়ে মিলাই তোমাদের যাতে মনে রাখতে পারো, যার জন্য আমি তোমাদের এই পাঠটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আগে আমরা দেখি নত্যবিধানটা কি। নত্যবিধান হচ্ছে বাংলা ভাষায় তৎসম শব্দে দন্তান্ন এর স্থানে মূর্ধন্য এর ব্যবহারের নিয়মকে বলা হয় নত্যবিধান। তাহলে কি তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? বাংলা ভাষায় এটার ব্যবহার নেই, অর্থাৎ তৎসম শব্দে দন্তান্ন এর স্থানে মূর্ধন্য এর ব্যবহারকে বলা হয় নত্যবিধান। ঠিক আছে? অর্থাৎ ব্যাকরণের নিয়ম মেনে চলতে হবে, সংস্কৃত ভাষায় ব্যাকরণের নিয়ম মেনে চলতে হবে। আর সহজ করে তোমাদের আমি আরেকটু বোঝাচ্ছি এটা, যে বিধি অনুসারে বা যে বিধান মেনে দন্তান্ন এর স্থানে মূর্ধন্য ব্যবহার হয় সেটাকে বলা হয় নত্যবিধান। কি মনে রাখতে পারবে তো? এটা খুব সহজ না নিয়মটা? তাহলে দেখো আমি সংজ্ঞাটা লিখি যে তৎসম শব্দে দন্তান্ন এর স্থানে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। যেমন ঘন্টা, ঠান্ডা, তৃণ ইত্যাদি শব্দ আছে যেগুলো যে দন্তান্ন মূর্ধন্য হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা নত্যবিধান কাকে বলে এবং একটা উদাহরণ আমরা জানতে পারলাম। সমস্যা আছে কারো? নিশ্চয়ই সমস্যা নেই। এবং আমি তোমাদের আরেকটু সুন্দরভাবে বলেছি যে নিয়ম অনুসারে বা যে বিধান অনুসারে দন্তান্ন এর স্থানে মূর্ধন্য হয় সেটিকে বলা হয় নত্যবিধান। আশা করি এটা তো তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। এবার আমরা এর কয়েকটি নিয়ম জানব। সেই নিয়মগুলো আমি তোমাদের লিখে দেবো এবং প্রত্যেকটি উদাহরণ ছন্দে আমি মেলানোর চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে আমি কিন্তু এটা মুছে দিলাম। এবার আমরা দেখব মূর্ধন্য ব্যবহারের নিয়ম। মূর্ধন্য ব্যবহারের নিয়ম। 1 নম্বর নিয়ম দেখো তোমরা,
বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সর্বদাই মূর্ধন্য হয়। এবার দেখো বর্গীয় ধ্বনি কি। আগে আমরা জানতে হবে যে বর্গীয় কি। আমি তোমাদের আগের ক্লাসে কিন্তু এক ক্লাসে বলেছি তোমাদের যে একটা বর্গের 5টি করে বর্ণ আছে। যেমন ক বর্গের আছে কয়টি? 5টি। ক, খ, গ, ঘ, ঙ। তারপরে তোমরা বাংলা ব্যাকরণ দেখেছো এরকম যে ক, চ, ট, ত, প। আমরা কিন্তু এই শব্দগুলোর সাথে এই বর্ণগুলোর সাথে কিন্তু পরিচিত। এটা হচ্ছে ক বর্গীয়, অর্থাৎ কণ্ঠমূল্যের ধ্বনি এগুলো। চ এটা হচ্ছে তালব্য, এটা হচ্ছে ট, এটা হচ্ছে মূর্ধা, এটা হলো ত, এটা হলো দন্ত, এটা হলো প ওষ্ঠ। তো দেখো ক বর্গীয় আমার এখানে লাগবে হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে। তাহলে ট বর্গীয় ধ্বনিতে আমাদের কি কি আছে? ট আছে, ঠ আছে, ড আছে, ধ আছে, হ্যাঁ, আর মূর্ধন্য। এইগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি। ঠিক আছে? তাহলে এই ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সর্বদাই কি বসবে? মূর্ধন্য বসবে। তোমাদের নিয়মে কিন্তু আমি বলেছি। তাহলে দেখো তোমাদের বানান নিয়ে কিন্তু কোনো জটিলতা আর থাকবে না। যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন ট দিয়ে ঘন্টা, ঠ দিয়ে, এবার লিখবো ড দিয়ে ঠান্ডা। তারপরে দেখো লুণ্ঠন, লুণ্ঠন এটা তো তোমরা জানো। তারপরে এই নতুন একটি শব্দ বলছি আমি, এটা তোমরা অনেকেই জানো, তারপরেও এই শব্দটা কিন্তু তোমরা ব্যবহার করো না। এটা হচ্ছে ঢুন্ঢন। ঢুন্ঢন শব্দটা আমরা অনেক সময় বলি না যে পাত্রে কিছু নেই, ঢুন্ঢন করছে, এটা কিন্তু সেই শব্দ। তাহলে দেখো তৎসম শব্দে আমি যে ট বর্গীয় যে ধ্বনিগুলো ছিল, ট ছিল, ঠ ছিল, ড ছিল, ঢ ছিল এবং মূর্ধন্য ছিল। তো দেখো প্রত্যেকটা কিন্তু একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। ঘন্টা, ঠান্ডা, লুণ্ঠন, ঢুন্ঢন, তাই তো? তাহলে ট বর্গীয় যে ধ্বনিগুলো, এটা নিয়ে তাহলে তোমাদের কোনো বানান নেওয়ার কোনো সমস্যা থাকার কিন্তু কথা নাই। আমার সাথে সাথে তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, এবার আমি কি বলেছিলাম তোমাদেরকে ছন্দে ছন্দে দেখাবো। ঠিক আছে? তাহলে দেখো আমার ছন্দটা তোমরা মিলিয়ে নাও আমার সাথে সাথে। ঠিক আছে? দেখো ট বর্গীয় এর নিয়মটা আমি তোমাদের ছন্দে ছন্দে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে? তাহলে দেখো ছন্দটা আমি জাস্ট মিলানোর চেষ্টা করেছি আর কি। আমি কিন্তু কবি নই তোমাদের মতো। আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা টিভিতে দেখো নাট বল্টুর কাণ্ড, এখানে কাণ্ড। দাসপাড়ার লোকেরা কাজ করে, সমালোচনা করে ভণ্ড। এই ভণ্ডটাও কিন্তু আমাদের নত্যবিধানের। স্কুল ছুটি হলে ঘন্টা দেয় দপ্তরি। ঢুনঢুন করে তার জ্ঞানের ভান্ডারী। লুণ্ঠন করে ডাকাতরা নেয় টাকা কড়ি। কৃষাণের মসৃণ মুখে ত্রাণ ভক্ষণ করি। জাস্ট আমি তোমাদের কিন্তু এটা মিলানোর চেষ্টা করেছি। তোমরা ইচ্ছা করলে এর চেয়ে ভালোভাবে মিলাতে পারবে। তাহলে আমি আবারও দেখো, এখানে আমরা কিন্তু নত্যবিধানের যে ট বর্গীয় নিয়মগুলো কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। এটা না, এটাই ব্যবহৃত হয়নি। তারপরে ওইখানে মূর্ধন্য নিয়ম আসছে, যেটা আমি তোমাদের বলছি। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা টিভিতে দেখো নাট বল্টুর কাণ্ড। দাসপাড়ার লোকেরা কাজ করে, সমালোচনা করে ভণ্ড। স্কুল ছুটি হলে ঘন্টা দেয় দপ্তরি। ঢুনঢুন করে তার জ্ঞানের ভান্ডারী, মানে তার জ্ঞানে কিছুই নেই, তার ঢুনঢুন করছে, তার মানে খালি। লুণ্ঠন করে ডাকাতরা নেয় টাকা কড়ি। লুণ্ঠন মানে কি? একেবারে আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে, লুটপাট করে নিয়ে নিচ্ছে।
কৃষাণের মসৃণ মুখে, কৃষাণ এর মসৃণ মুখে ত্রাণ ভক্ষণ করি। তাহলে নিয়মটা আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের একটা ছন্দ দিয়ে, বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা 2 নাম্বার নিয়মে চলে যাব। এটা তোমরা পারলে একটু খাতায় লিখে রাখো। 2 নাম্বার নিয়মটা এবার খেয়াল করো তোমরা। রি, র এবং মূর্ধন্য ষ এর পরে সর্বদাই মূর্ধন্য হয়। ঠিক আছে? অর্থাৎ দেখো রি, র এবং মূর্ধন্য ষ, অনেকে কিন্তু পেট কাটা মূর্ধন্য ষ বলে, এটা কিন্তু পেট কাটা মূর্ধন্য ষ এইভাবে তোমরা বলবা না, এটা হচ্ছে মূর্ধন্য ষ। এরপরে সর্বদাই যদি কোনো দন্তান্ন থাকে সেগুলো কি হবে? মূর্ধন্য হবে। ঠিক আছে? এবার দেখো আমরা এর রি, এটা কি রিকার, তাই না? অর্থাৎ শুধুমাত্র যে রি থাকবে এমন কোনো কথা আছে? এমন কিন্তু কোনো কথা নেই, রিকারও থাকতে পারে। তারপরে দেখো র, র এটা র হচ্ছে রফলা, এরকম থাকবে রফলা, অর্থাৎ অথবা রেপও থাকবে কিন্তু। ঠিক আছে? র অথবা রেপও থাকবে। তোমরা শুধু যা আছে তোমরা আমাকে বললে যে স্যার র আছে, র এর পরে থাকলেই হবে, কিন্তু না, এরকম থাকতে পারে, র রেপও থাকতে পারে। ঠিক আছে? এবার মূর্ধন্য ষটা কি? এই মূর্ধন্য ষ ভাঙালে আমাদের কি হয়, কি পাওয়া যায়? এই খিয়াকে ভাঙালে আমরা কি কি পাই? ক আর মূর্ধন্য ষ পাই, এইটা। অর্থাৎ কিন্তু এভাবেও থাকতে পারে, যদি খন খিয়া থাকে তারপরে কিন্তু অনেক সময় মূর্ধন্য ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের নিয়মটা আমরা কি বললাম, যে রি, র এবং মূর্ধন্য ষ এর পরে যদি দন্তন্য থাকে তাহলে সেটি কি হবে? অবশ্যই মূর্ধন্য হবে। এবার আমি তোমাদের একটা করে উদাহরণ দেই, যেমন যেমন ঋণ, আবার এইটা রিকার বলছিলাম, তাহলে তৃণ, এরকম আমরা কিন্তু বলতে পারি। দেখো রিকার আছে। তারপরে দেখো রণক্ষেত্র, অর্থাৎ যুদ্ধক্ষেত্র। আর এটা হচ্ছে কি মূর্ধন্য দিয়ে আমরা এভাবে লিখতে পারি ক্ষণকাল, এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এবার তাহলে কি এই নিয়মটা, দ্বিতীয় নিয়মটা কিন্তু একেবারে সোজা। শুধু দ্বিতীয় নিয়ম কেন, তোমাদের প্রত্যেকটা নিয়ম আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে বুঝাবো। প্রথমটা বলেছি টবরিগীয়র কথা বলেছি, তারপরে এটা হচ্ছে রি, র এবং মূর্ধন্য ষ, এরপরে যদি দন্তান্ন থাকে সেটা সর্বদাই মূর্ধন্য হবে। এবার আমি তোমাদেরকে একটা ছন্দ দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। একটা ছন্দ দেব। কি ছন্দ? আগের ছন্দ কি ভালো লেগেছিল তোমাদের? এটা আশা করি এটাও ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আরেকটি ছন্দ আমি তোমাদের জন্য উপস্থাপন করছি। পথের তৃণ বলে সূর্যের কিরণ। বলো তো এখানে কোনগুলো নাট্যবিধান? এই যে তৃণ দেখতে পাচ্ছ, এটা কিরণ, এটাও কিন্তু একটা নাট্যবিধান। আমরা কি বলেছিলাম? রি, র। দেখো রির পরে মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য। আচরণে আভরণে, আচরণেও আছে, আভরণেও আছে। নও সাধারণ, সাধারণেও আছে। ঘৃণা করা, এখানে ঘৃণাতেও আছে। বাজে ভীষণ, ভীষণেও আছে। পরিহার করো শোষণ পেষণ, শোষণ মানে তো জানো তোমরা, কারো থেকে কোনো কিছু শুষে খাওয়া, পেষণ করা। ভাষণে ভূষণে, ভাষণে ভূষণে, দেখো ভাষণেও আছে, ভূষণেও আছে। মানুষের উষ্ণ পরিচয় পাই। মসৃণ তোষণে, মসৃণেও আছে, তোষণেও আছে, যেন সবার পরিচয় হয়। তাহলে কি, আমি কিন্তু জাস্ট মিলানোর চেষ্টা করেছি। দেখো পথের তৃণ বলে সূর্যের কিরণ, আচরণে আভরণে নও সাধারণ। ঘৃণা করা বাজে ভীষণ,
পরিহার করো শোষণ পেশন। ভাষণে ভূষণে মানুষের উষ্ণ পরিচয় পায়, মসৃণ তোষণে যেন সবার পরিচয় হয়। কেমন লেগেছে এটা? দেখো ছন্দে ছন্দে তোমাদেরকে আমি দেখো সবগুলোই বুঝিয়েছি। এখানে তৃণ আছে, এখানে কিরণ আছে, এখানে আচরণে আছে, আবরণে আছে, সাধারণ আছে, ঘৃণা আছে, ভীষণ আছে, শোষণ আছে, পেশন আছে, ভাষণে আছে, ভূষণে আছে, তারপরে আর মসৃণ আছে, তোষণে আছে। তাহলে কি বুঝতে পেরেছো তোমরা? এটা আশা করছি তোমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো বলে আমি মনে করছি। আর তোমরা যদি বুঝতে পারো তবেই আমার সার্থকতা। ঠিক আছে, তাহলে আমি আরেকটি ভারতীয় একজন ব্যাকরণবিদের একটা ছন্দ আমি তোমাদের এই 2 নম্বর নিয়মের অনুসারে একটু তুলে ধরবো। তোমরা দেখো, মানে জাস্ট সিম্পল একটা কথা, সেটা আমি তোমাদের এখনই বলতেছি। দেখো, এটা তো মনে রাখবে, সাথে এটাও মনে রাখবে। রি, র এবং মূর্ধন্য ষ এর পরে দন্তান্ন যদি থাকে, ঘ্যাস করে কাটবে মাথা, কোন বাপে তা রাখে। দেখো খুব সুন্দর না এই কথাটা? রি, র এবং মূর্ধন্য ষ এর পরে যদি দন্তান্ন যদি থাকে, ঘ্যাস করে তার কাটবে মাথা। অর্থাৎ কি, এই দন্তান্ন এর কি কেটে দিতে বলছে? ঘ্যাস করে এর কাটবে মাথা, কোন বাপে তা রাখে। অর্থাৎ কারো বাবার সাধ্য নাই যে ওর মাথাটা ধরে রাখার। অর্থাৎ কি, তখন কি আর দন্তান্ন থাকবে? দন্তান্ন কিন্তু তখন আর থাকবে না। তখন কি থাকবে? তখন কিন্তু মূর্ধন্য হয়ে যাবে। যে নিয়মটা আমি তোমাদের এতক্ষণ দেখাইছি। বুঝতে পেরেছো তাহলে আমার কথা? তাহলে আমরা এর পরের নিয়মে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে 3 নম্বর নিয়মটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তোমরা কিন্তু কোথাও যাবে না, মন দিয়ে কিন্তু আমার কথা শুনবে। রি, র এবং মূর্ধন্য ষ এর পরে যদি স্বরধ্বনি থাকে, অর্থাৎ স্বরধ্বনি কয়টা, স্বরবর্ণ কয়টা বলো তো? মোট বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি বলো তো? 49টি, তাই তো? একটা হচ্ছে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ 49 না? স্বরবর্ণ হচ্ছে 11টি, আর ব্যঞ্জনবর্ণ মোট হচ্ছে 50টি। ঠিক আছে, মোট হচ্ছে কয়টি? 50টি। আর ব্যঞ্জনবর্ণ 39টি। এই মোট হচ্ছে 50টি। এখন এখানে দেখো আমি যে কথাটা বলেছি, স্বরধ্বনি, অর্থাৎ এখানে কয়টা? 11টা, কিন্তু সেখানে আমাদের কাজ করে হলো 10টা। ঠিক আছে, তাহলে রি, র এবং মূর্ধন্য ষ এর পরে যদি স্বরধ্বনি থাকে, অর্থাৎ 10টা ধ্বনি যদি থাকে, এরপরে কি মূর্ধন্য ষ, অন্তস্থ ব, হ এবং অনেশ্বর। এখানে কয়টা? এখানে আছে 1 2 3 4 5টা। এখানে হলো 5টা। তারপরে ক বর্গীয়। এই ক বর্গীয় মানে কি, তোমাদের একটু আগে কিন্তু আমি একবার বলেছিলাম যে ক বর্গীয়ের ভিতরে আছে কি, ক আছে, খ আছে, গ আছে, ঘ আছে এবং উম আছে। অর্থাৎ এখানেও কিন্তু 5টি। আর এই প বর্গীয় এখানে আছে কয়টি? ক আছে, প আছে, ব আছে, ভ আছে আর ম আছে। এখানে 5টি। তাহলে এই 5, এই 5 10, আর এই 10 20, আর এই 5 25। এই মোট 25টি ধ্বনির কথা এখানে বলা হচ্ছে। যদি থাকে তার পরবর্তী যে দন্তান্ন হয় সেটা কি থাকবে? যদি কোনো দন্তান্ন থাকে সেটা মূর্ধন্য হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি কয়েকটা উদাহরণ তোমাদের আমি এখানে দেখানোর চেষ্টা করছি। কৃপণ, রি এর পরে প। দেখো রি, রি এর পরে কি আছে? প আছে, প বর্গীয় আছে। তাহলে এরপরে কি হবে? দন্তান্ন হবে না মূর্ধন্য হবে? তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারলে। এবার আমাদের নিয়মটা তুমি খেয়াল করো। প বর্গীয় বলেছিলাম, প বর্গীয় থাকলে
তারপরে কি হবে মূর্ধন্য হবে, তাহলে রি এর পরে প আছে, রি এর পরে প, তাহলে তারপরে হবে মূর্ধন্য, সহজ নিয়ম। তারপরে দেখো হরিণ, র এর পরে রস্বই আছে, স্বরধ্বনি আছে, তাই তারপরে কি হয়েছে মূর্ধন্য হয়েছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো অর্পণ, র যোগ প আর অ যোগ মূর্ধন্য, অর্থাৎ কি স্বরধ্বনি আছে এখানে, এখানে প বর্গীয় আছে, এজন্য কি হয়েছে অর্পণে মূর্ধন্য হয়েছে। ঠিক অনুরূপভাবে দেখো লক্ষণ, এখানে আমরা মূর্ধন্যস্ব পড়েছি, ক যোগ মূর্ধন্যস্ব আর অ যোগ মূর্ধন্য লক্ষণ, অর্থাৎ এখানেও এই একটা রয়েছে আমাদের মূর্ধন্যস্ব, আবার অ আছে কিসের ভিতরে, এই স্বরধ্বনির ভিতরে, এই জন্য আমাদের এখানে কি হয়েছে মূর্ধন্য হয়েছে। ঠিক এইভাবে রুক্মিণী এবং ব্রাহ্মণ, এখানেও কিন্তু তাই ক বর্গীয় আছে, আর এখানে ব্রাহ্মণ এখানে আছে কি হ, এটা এটা এটার ভিতরে কি আছে হ যোগ ম, এখানে আমাদের হ আছে, আবার এটা কি আছে প বর্গীয়, এটা হচ্ছে প বর্গীয়, এই জন্য কি হবে এখানে ব্রাহ্মণ বানানে মূর্ধন্য হবে। অর্থাৎ তোমরা যদি আগের দুই নিয়মের চেয়েও যদি এটা সুন্দরভাবে মনে রাখতে পারো, আমার মনে হয় তোমরা কোনো বানান নিয়ে তোমাদের কোনো সমস্যা পড়তে হবে না, ঠিক আছে? তোমরা এই নিয়মটাই যদি সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে যে কোনো বানান কিন্তু তোমরা যে কোনো বানান নিয়ে তোমাদের কোনো আর বিভ্রাট হবে না, তোমরা কিন্তু সেই বানানটা সঠিকভাবে উত্তর করতে পারবে। এবং সুন্দরভাবে দেখো, অনেক তোমরা যারা বুঝনি এতদিন তারা কিন্তু এটা খেয়াল করবে যে এখানে স্বরধ্বনি মানে কিন্তু এখানে 10টা আছে, এখানে মূর্ধন্য স অন্তস্থ ব হ এবং মনেশ্বর এই 5টা, আর ক বর্গীয় 5টা আছে, আর প বর্গীয় 5টা আছে, এই মোট 25টা। এই নিয়মটা যদি মাথার ভিতরে একটু ঘুরাই ফিরাই দেখো তোমরা, তাহলে কিন্তু যে কোনো বানান তোমরা অতি সহজেই বুঝতে পারবে যে এটি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে, ঠিক আছে? তো এবার কি আরেকটি ছন্দ দিতে হবে তো কি? তাহলে ঠিক আছে, আমি আরেকটি ছন্দ তোমাদের জন্য দিয়ে এই নিয়মটা আমি শেষ করব, ঠিক আছে? তাহলে ছন্দটা দেখো, এটা এটা অনেক বড় একটা নিয়ম, এটা তোমাদের আমি অন্য একটা ক্লাস, এরপরই শুধুমাত্র এই 3 নম্বর নিয়মটা করে আমি একটা ক্লাস দেবো তোমাদের কোনো এক সময়। দেখো 3 নম্বর নিয়মের অনেক রুলস আমি বলতে পারি, বা অনেক রুলস আলোচনা করা যাবে, অনেক নিয়ম আলোচনা করা যাবে, তবে এটা জাস্ট একটু খেয়াল করো, অর্জনে বর্জনে রচনায় নাই, অর্থাৎ কি নাই মূর্ধন্য নাই, অর্জনেতেও নাই, বর্জনেও নাই, রচনায় নাই, প্রধানে খুঁজে নাই পাই, মানে প্রধান বানানেও কিন্তু খুঁজে পাচ্ছি না, প্রমাণে দর্পণে দেখামোরা পাই, অর্থাৎ প্রমাণেও আমরা পাচ্ছি, দর্পণেও পাচ্ছি। তারপরে আরেকটি লাইন আমি মিলানোর চেষ্টা করেছি, দেখো ব্রাহ্মণ কন্যা রুক্মিণীকে করেছে অর্পণ, অর্থাৎ রুক্মিণীতেও আছে, ব্রাহ্মণেও আছে, অর্পণেও আছে। তারপর সৃষ্টি হলো এই ত্রিভুবন, ঠিক আছে? জাস্ট একটু মিলানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে যে 3টি নিয়ম আমি সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝেছ। এবং এই যে লাস্ট যে নিয়মটা, এইটা কোনো নিয়ম না, এটা আসলে স্বাভাবিক নিয়ম, অর্থাৎ এইগুলো তোমাদের মুখস্থ করাই লাগবে, এটা কোনো নিয়মেই পড়বে। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, অর্থাৎ স্বাভাবিক নিয়মেই মূর্ধন্য হয়, এটার কোনো নিয়ম নাই, ঠিক আছে? দেখো সেই শব্দগুলো যেগুলো তোমাদের মেমোরিতে সবসময় রাখতে হবে, এবং প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দত্তবিধান থেকে না হয় শর্তবিধান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে, এটা তোমরা মাথায় রাখবে। বিশেষ করে এখান থেকে দেয়, এবং যে 3 নম্বর নিয়ম যেটা বলেছি ওখান থেকেও দেয়। দেখো চাণক্য মাণিক্য গণ, চাণক্যতে আছে, মাণিক্যতে আছে, গণে আছে, বাণিজ্য লবণ মন, বেনু বিনা, কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, কল্যাণে আছে, শোণিততে আছে, মণিতে আছে, স্থান গুণ পূর্ণ বেনি, অর্থাৎ স্থানতে আছে, গুণেও আছে, পূর্ণতে আছে, বেনিতেও আছে। দেখো কল্যাণ শোণিত মণি,
স্থানু মূর্ধন্য স্থানু গুণ পুণ্যবেণী, এখানেও মূর্ধন্য। ফণি অর্থাৎ সাপ, ফণি অনু, অনু মানে তো তোমরা জানো, অনু বিপণী গণিকা। আপন, এই আপন মানে কিন্তু দোকান। আপন লাবণ্য, লাবণ্যতেও আছে বাণী মানে উক্তি। নিপুণ ভনিতা পানি, এই পানি মানে কিন্তু জল না, এই পানি মানে হাত। গৌণ কোণ, এই কোণ তো তোমরা জানো ত্রিভুজের কোণ। ভান পণ শান, দেখো ভানে আছে, পণে আছে, শানে আছে। চিক্কণ নিক্কণ টুন কফনি বণিক গুণ। গণনা পিনাক পণ্যবান, দেখো এগুলো তোমাদের মনে রাখতে হবে। তবুও আমি তোকে আরেকবার একটু বলছি। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন। বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি। স্থানগুণ পুণ্যবেণী। ফণি অনু বিপণী গণিকা। আপন লাবণ্য বাণী। নিপুণ ভনিতা পানি। গৌণ কোণ ভান পণ শান। চিক্কণ নিক্কণ তুন কফনি বণিক গুণ। গণনা পিনাক পণ্য বান। এই যে নিয়মগুলো আমি তোমাদেরকে বললাম, এই নিয়মটা এটা স্বাভাবিকভাবেই হয় মূর্ধন্য, এটার কোনো নিয়ম নেই, এটা তোমাদের মুখস্থ করতে হবে। আর দেখা যায় বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এই সমস্ত স্বাভাবিক নিয়মের থেকেই পড়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসের টাইম কিন্তু অনেক হয়ে গেছে। তো এর পরবর্তীতে কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি এরপরে সত্যবিধান নিয়ে তোমাদের এরপরে একটা ক্লাস নেব। তোমরা অবশ্যই বাড়িতে থাকবে এবং আমাদের এই দুঃসময় কিন্তু খুব শীঘ্রই কেটে যাবে। অতএব তোমরা ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করবে, বাবা মায়ের কথা শুনবে এবং নিয়মিত পড়ালেখা করবে। ঠিক আছে? আগামী ক্লাসের দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকো।